স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের বিপদ এখনো কাটেনি মন্তব্য করে বলেন, এখনো বাংলাদেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। তারা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। এনসিপির ইফতার মাহফিলে দলটির নেতারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনীতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, ওলামে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি, যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী যত পক্ষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের এক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব। রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি বেটার বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো। একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতে দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি বলে মনে করেন এসব নেতারা। একটা দীর্ঘ সময়ের জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধন সম্ভব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সমালোচনা করতে গিয়ে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন পিছিয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নয়, নিত্যপণ্যের দাম, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের সংস্কার দরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠান। 1500 পরিবারকে নিয়ে কাজ শুরু করেছি, যেখানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারাও। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই দেশে একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা যায়, সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের মদতদাতা ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে, তাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান তার। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে। এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। মিডিয়া যা বলবে, আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে, সেই সমালোচনা আমরা জবাব দেব। আমরা যদি ভুল করি, ভুল মেনে নেব। যদি সংবাদপত্র মিথ্যা সমালোচনা করে, আমরা তার জবাব দেব। আমরা এই নীতিতে কাজ করি। এদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে আগামীর সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত, বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নয়, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত সংস্কারে গুরুত্ব দেওয়ার আহ্বানও তারেক রহমানের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ হয়েছে। এসব অ্যাকাউন্টে 635 কোটি টাকার সন্ধান মিলেছে বলে জানায় দুদক। একই সঙ্গে আদালতের অনুমতি নিয়ে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকের ফ্ল্যাট সহ স্থাবর সম্পদ ক্রয় করা হয়েছে।
পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় সোমবার। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ওই সভায় আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU জানায়, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 124 অ্যাকাউন্টে 635 কোটি টাকার সন্ধান মিলেছে। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ 5 দেশে তাদের বিপুল সম্পদ পাওয়া গেছে। পরে এসব নিয়ে খোলাসা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই টাকাটা উদ্ধারের জন্য মঙ্গলবার দুদকের আবেদনে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। বিজ্ঞ আদালত থেকে 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। শুধু স্থাবর নয়, দুদকের আবেদনে ক্রোক বা অবরুদ্ধ করা হয়েছে অস্থাবর সম্পদও। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট, ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের সুধা সদন ক্রোক করা হয়েছে। এছাড়া শেখ রেহানা ও রেদওয়ান মুজিব সিদ্দিকের গাজীপুরের সম্পদ ক্রোক করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। আসামিরা দেশে না থাকলেও তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি ইমিগ্রেশনে পাঠিয়েছে দুদক। মেহের মুনি, DBC নিউজ, ঢাকা। পাচার হওয়া অর্থের মধ্যে কয়েকশো কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই কথা বলছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুর রহমান চৌধুরীও জানান, শিগগিরই সরকার সে অনুযায়ী উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বলেন, পাচার হওয়া অর্থ থেকে এই বছরই কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তির প্রয়োজন। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসুক। অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না আনি আরও 200 কোটি টাকার বেশি অনেকদের আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমান চৌধুরী বলেন, নিশ্চিতভাবেই পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব। অর্থ আনার জন্য আরেকটা লিগ্যাল প্রসিজার আছে, এগুলি আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে, এগুলির জন্য আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি। জানান, বিভিন্ন সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে, এটি নিয়ে লুকোচুরির সুযোগ নেই। তবে তাগিদ দেন অর্থনীতি খাতকে ঢেলে সাজানোর। অলরেডি বলেছে এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। শাহ ইমন, DBC নিউজ, ঢাকা। বিনামূল্যের পাঠ্য বই নিয়ে একজন গবেষক ও এক সমন্বয়ক সহ কয়েকজন কর্মকর্তার 400 কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। দুপুরে মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ব্রিফিংয়ে বলা হয়, একটি মহল চক্রান্ত করে পাঠ্য বই ছাপানোর কার্যক্রম বাধাগ্রস্ত করতে চেয়েছিল, না পেরে এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কয়েকটি গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের পর তা তুলে নেয় বলে জানান চেয়ারম্যান। বলেন, যেখানে প্রায় 100 কোটি টাকার কাগজ আমদানি হয়েছে, সেখানে 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের বিষয়টি অবান্তর। সম্পূর্ণ মিথ্যা একটা ফ্যাব্রিকেটেড নিউজ এখানে করা হয়েছে। 400 কোটি টাকার যে ব্যবসা বাণিজ্যের কমিশন সম্পূর্ণই একটা ভুয়া এবং এটা কোনো উদ্দেশ্যমূলক তথ্য কোনো তথ্য নেই, যার কারণে তারা কিন্তু রাত্রে এটা নিউজটাকে উইথড্র করে নিয়েছে। এটাই প্রমাণিত হয় এবং ওখানে বলেছে, তো নিউজের মধ্যে বলেছে যে তথ্যগত অসঙ্গতির কারণে নিউজটি উইথড্র করে নেওয়া হলো।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ জোরে সোরেই দাবি ওঠে ডাকসু নির্বাচনের। ফেব্রুয়ারিতে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তদন্ত কমিটিগুলো কোনো প্রতিবেদন না দেয়ায় সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দ্রুত নির্বাচন চাইলেও ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের সংস্কার চায় ছাত্রদল ও নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ। অন্যদিকে প্রশাসনের গড়িমসির সঠিক কারণ জানতে চায় ইসলামী ছাত্র শিবির সহ অন্য সংগঠনগুলো। সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে। আওয়ামী লীগ শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য ছিল একচেটিয়া। তবে গত বছর 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের হটিয়ে রাজনীতিমুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর আওয়ামী লীগ সরকার পতনে রাজনৈতিক পট পরিবর্তন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক হয়নি। নির্বাচন আয়োজনের জন্য করা 3 কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুনির্দিষ্ট কোনো তারিখ এখনই পাওয়া সম্ভব নয় বলে জানালেন প্রক্টর। ডাকসু নিয়ে যাবত 3টে কমিটি কাজ করছে। একটা হলো গঠনতন্ত্র সংস্কার কমিটি, একটা আচরণবিধি সংস্কার কমিটি, আর একটা হলো ওভারঅল পরামর্শক কমিটি। গঠনতন্ত্রটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই আমরা তারিখের ব্যাপারে ভাবতে পারব। এ ব্যাপারে শিক্ষার্থীদের সাথে আরও মত বিনিময় করার দরকার হলে আমরা করব। ডাকসু নির্বাচনের প্রশ্নে একমত সব ছাত্র সংগঠন, চান দ্রুত নির্বাচন। তবে নির্বাচনের আগে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন বলে মত ছাত্র দলের। যারা ভিন্ন মত ধারণ করত একক ছাত্র সংগঠন ব্যতীত, তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি যে আপনারা ডাকসুর একটি কার্যকর গঠনতন্ত্রের সংস্কার নিশ্চিত করেন, একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করেন, তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এরকম একটি ডাকসুর আয়োজন করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে ডিমান্ড আমরা সেটাকে শিক্ষার্থীদের মাঝে দেখতে পাচ্ছি। তবে নির্বাচন নিয়ে প্রশাসনের গড়িমসি নিয়ে অন্যান্য সংগঠনগুলো বলছে সংস্কার বা অন্য ইস্যুতে ডাকসু নির্বাচনের জন্য প্রশাসন অতিরিক্ত সময় চাইলে উচিত তার সঠিক কারণ জানানো। দাবিগুলো পূরণ করা এবং সংস্কার এবং একই সাথে ডাকসুর যে নির্বাচন প্রক্রিয়া সবগুলো একই সাথে চলতে পারে। জুলাই বা জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা মনে করি যে ডাকসু নির্বাচন যত পেছাবে ক্যাম্পাসের যেই স্থিতিশীল অবস্থা সেটা আরও নাজুক হতে থাকবে, অস্থিতিশীলতার দিকে যাবে। ফলে আমরা মনে করি দ্রুত সময়ের ভেতরে ডাকসু নির্বাচন হওয়া উচিত। কাউন্সিল গঠন করে সবাইকে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রমকে সত্যিকার অর্থে আগাতে হবে। ছাত্র সংসদ নির্বাচন মাস্ট দেশের গুণগত ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবর্তনের জন্য। ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন নিয়ে 3 কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখনও না দেয়ায় হতাশ ছাত্র সংগঠনগুলো। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আর্থিক প্রতিবেদনের 1% সত্য নয় বলে স্বীকার করলেন খোদ অডিটররাই। কর ফাঁকি দিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাপেই মিথ্যা প্রতিবেদন তৈরি করতে হয় বলেও দাবি তাদের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য দেন নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, অসত্য অর্ধসত্য তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের জন্য সম্মানজনক নয়। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের নিরীক্ষার কাজ করে মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বা সিএ ফার্মগুলো, যাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে হিসাব হয় করের। মঙ্গলবার সেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান। এ সময় নিরীক্ষার দায়িত্বে থাকা অডিটরদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই অডিট রিপোর্টগুলোর যে কোয়ালিটি সেটা আমাকে এনশিওর করছে না যে টোটাল ট্রানজ্যাকশনটা এখানে উঠে আসছে। অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। অডিটররা জানান, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউই সঠিক তথ্য দিতে চায় না। করের বোঝা বেশি হওয়ায় আয় কম দেখানোর চাপ থাকে অডিটরদের ওপর। আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারবো না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয়। তো এই জায়গায় যদি সে 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয়, অনলি অডিটর কিন্তু ওই 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারে। আমার এনফোর্স করার কোনো রাইট নাই। আমরা মার্কেট শেয়ার কত জানি, এর মধ্যে অনেস্ট ট্যাক্স পেয়ার কারা সেটাও আমরা জানি। সো ওই ডাটাগুলো যদি আমার হাতে আসে, কোন কোন কোম্পানি কি লেভেলে ট্যাক্স এভিশন করতে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। মিথ্যার আশ্রয় যেন নিতে না হয়, এজন্য বাজেটে করের বোঝা কমানোর আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।
বায়ার এবং সেলার দুজনে মিথ্যা হলফ দিবে স্ট্যাম্পের মধ্যে যে আমি এই দামে কিনছি, এই দামে বিক্রি করছি, দুইটাই মিথ্যা তথ্য। তার মানে এখান থেকে বের হতে হবে, প্রয়োজনীয় ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দিব, কিন্তু তারপর আপনার সত্যটা বলেন। পরে বিকেলে এক প্রাক বাজেট আলোচনায় পিকআপ ভ্যানের ভ্যাট প্রত্যাহার ও আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 5% করার দাবি জানায় বারভিডা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় মানব পাচারে 1128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক এমপি নিজাম হাজারি, মাসুদ উদ্দিন চৌধুরী এবং বেনজির আহমেদের প্রতিষ্ঠান সহ 12টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি জানায়, এই সিন্ডিকেট সরকার নির্ধারিত কর্মী প্রতি 78,000 টাকার চেয়ে 5 গুণেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে কর্মী প্রতি 78,990 টাকা সরকার নির্ধারণ করে দিলেও তার চেয়ে 5 গুণ টাকা নেওয়ার অভিযোগ ওঠে প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। দুদকের তথ্য বলছে, গত 15 বছরে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলাদের একটি চক্র। আর এই চক্রটি কোনো কিছু তোয়াক্কা না করেই ভারী করেছে নিজের পকেট। মঙ্গলবার দুদক সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক এমপি বেনজির আহমেদ, নিজামুদ্দিন হাজারি, মাসুদ উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নূর আলী এবং রুহুল আমিন স্বপন সহ 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করে। মামলার পর দুদক পরিচালক জানায়, আসামিরা মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রক ছিলেন, যারা 67,000 কর্মীর কাছ থেকে 1,128 কোটি 61 লাখ টাকা আত্মসাৎ করেছে। অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং অবৈধভাবে গৃহীত উক্ত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। 12টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানা, শ্রমিক প্রতি চক্রটি 1,67,500 টাকার বেশি নিয়েছে। জনাব আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, স্বত্বাধিকারী হচ্ছেন মিসেস নাফিসা কামাল। জনাব নিজামুদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য ফেনী 2, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফেনী 3, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রুহুল আমিন। 12টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 12টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুস্তফা কামাল, নিজাম হাজারি সহ বেশিরভাগ এখনও আত্মগোপনে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বাহারি ইফতার আয়োজনে রাজধানীতে অন্যতম জনপ্রিয় স্থান বেইলি রোড। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। জিলাপি, হালিম, বিফ কালাভুনা, মাটন লেগে রয়েছে চাহিদা। শতাধিক ইফতার আইটেমের পসরা সাজানো হলেও বিক্রি কিছুটা কম বলছেন বিক্রেতারা। আর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন, এক ছাদের নিচে সব পেয়ে সন্তুষ্ট তারা। দুপুরের পর থেকে নানা রকম মুখরোচক ইফতারের পসরা সাজান বেইলি রোডের দোকানিরা। জাফরানি জিলাপি, বিফ কলিজা, বিফ কালাভুনা, মাটন লেগ সহ পুরান ঢাকার নানা ইফতার মিলছে এখানে। পাওয়া যাচ্ছে কাশ্মীরি কাবাব, গ্রিল চিকেন, চিকেন চিজ বল, থাই চিকেন বল সহ নানা মুখরোচক খাবার। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন, পুরান ঢাকার ইফতার সামগ্রী বেইলি রোডে পাওয়ায় তাদের সুবিধা হচ্ছে, যে কারণে দাম ছাড় দিতে আপত্তি নেই তাদের। মূলত এখানে ইফতারি মান মোটামুটি ভালো, কিন্তু পণ্যের দামটা একটু বেশি হয়ে গেছে আমাদের জন্য। স্লাইটলি বেশি, অত বেশি না, গত বছরের মতোই। গত বছরের তো আইটেম অনেক বেশি আছে, পুরান ঢাকা যা পাওয়া যায় এখনও তাই দেখতেছি, অনেকগুলো আইটেম। আমি কিছু আইটেম নিলাম। বাসায় সবসময় তৈরি হয়, মাঝে মধ্যে বাচ্চারা যখন বলে বাইরের ইফতারি খাবো, তখন এসে বাইরের ইফতারি নেই। এটা ওভারঅলে গত বছরের মতোই ওনাদের। তবে এখানে একটা জিনিস ভালো যে ভ্যারাইটি আইটেমগুলো একই ছাদের নিচে পাওয়া যায়। বিক্রেতারা বলছেন, মানসম্মত খাবার ও দাম ক্রেতার নাগালেই রাখছেন তারা। আছে বিক্রি কম হবার আক্ষেপ। গত বছরের তুলনায় এবছর ক্রেতাদের সংখ্যা একটু কম হলো, বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই। পুরান ঢাকা যেগুলো পাওয়া যায় আমাদের এখানে এগুলো পাওয়া যায়। অনেকগুলো আইটেম আছে, কাশ্মীরি কাবাব, তার রয়েছে চিকেন তান্দুরি, বিফ শিক, হারিয়ালি, রেশমি, তারপর আছে দেশি টিক্কা। রমজানে মানসম্পন্ন খাবার পরিবেশনে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানান ক্রেতারা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।
যুদ্ধবন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসেছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের জেদ্দায় আলোচনার টেবিলে বসেছে ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধি দল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস এবং মধ্যপ্রাচ্যে মার্কিন দূত স্টিভ উইটকফ রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটিতে। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা সহ বেশ কয়েকজন মন্ত্রী। যদিও এই মুহূর্তে সৌদি আরবে থাকলেও বৈঠকে অনুপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে সৌদিতে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। পাকিস্তানি এক রাষ্ট্রদূতকে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র। তুর্কমেনিস্তানে নিযুক্ত ওই পাকিস্তানি রাষ্ট্রদূতকে ভিসা দিয়েও দেশে ঢুকতে দেয়নি মার্কিন প্রশাসন। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র বা পাকিস্তান সরকার। পাকিস্তানি রাষ্ট্রদূত কে এহসান ওয়াগনকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৈধ ভিসা সহ প্রয়োজনীয় সব আইনি কাগজপত্র থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গেলে অভিবাসন কর্মকর্তারা তাকে ঢুকতে দেননি। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, বিতর্কিত ভিসা রেফারেন্সের কারণে ওয়াগনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে এমন পদক্ষেপের কারণ স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।